বিপাশা দেবী তার দুই যমজ মেয়ে মৌসুমী ও মৌমিতাকে নিয়ে শহরে বসবাস করে। বিপাশা দেবী তার বড় মেয়ে মৌসুমীর জন্য পাত্র সন্ধান করছিল। হঠাৎই একদিন সন্ধ্যাবেলা বিপাশা দেবীর বাড়িতে তার বড় মেয়ে মৌসুমীকে দেখতে রাজু এবং তার মা রূপালী দেবী আসে। দিদি, আপনার বড় মেয়ে মৌসুমীকে আমার খুব পছন্দ হয়েছে। দেখতে শুনতেও তো ভালো, আর কি চাই। এবার যদি আমার সংসারটাকে ঠিকমতো ভাবে গুছিয়ে নিতে পারে তাহলেই ব্যাস, আর কিছুই দরকার নেই আমার। দিদি, আপনি একদম ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার মৌসুমী সবকিছু করতে পারে, আর তার সাথে আমার মৌমিতাও। এই কথা বলতে বলতে তারা দুই বোনেই রাজু আর তার মায়ের জন্য নাস্তা নিয়ে চলে আসে। তাদের দুই বোনকে দেখে রূপালী দেবী এবং রাজু দুইজনই গুলিয়ে ফেলে। আপনার যমজ মেয়ে? ও আচ্ছা, তাই বলি আপনি আপনার ছোট মেয়ের কথাও কেন বলছেন? এখন বুঝতে পারলাম আপনার দুটো তাহলে যমজ মেয়ে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না কোনটা মৌসুমী আর কোনটা মৌমিতা। হ্যাঁ মা, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা দুজনে একটু পরিচয় দাও তো। তোমার নাম কি আর তোমার নাম কি? এই বলে রাজু চুপ করে যায়। রাজুর কথা শুনে তার ছোট শালী মৌমিতা তার দিকে চা নিয়ে এগিয়ে আসে। জিজু, এই নাও চা। তোমাকে আর চিন্তা ভাবনা বেশি করতে হবে না। আমি হলাম মৌমিতা, মানে আমি তোমার ছোট শালী। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওটা হলো আমার দিদি মৌসুমী। মৌমিতার কথা শুনে সেখানে থাকা সকলে হাসতে থাকে। তারপর মৌমিতা যখন রাজুকে চা দিচ্ছিল তখন সে বাম হাত দিয়ে রাজুকে চা দেয়। তখন রাজু বলে, কি ব্যাপার মৌমিতা, তুমি কি বাম হাতে সবকিছু করো? হ্যাঁ, এটাই আমাদের দুই বোনের মধ্যে পার্থক্য। এছাড়া আর আমাদের দুই বোনকে দেখলে কেউ চিনতে পারবে না। আমরা দুই বোনই পুরো একই, শুধু একটাই পার্থক্য রয়েছে, দিদি ডান হাতটা বেশি ইউজ করে আর আমি বাম হাতটা। এইসব কথাবার্তা বলতে বলতে তারা হাসাহাসিও করছিল। কিছুক্ষণ পর মৌমিতা মৌসুমীর কানে কানে বলে, এই দিদি, ভিতরে চল, তোর সঙ্গে কিছু কথা আছে। এখন আবার কি কথা? ঠিক আছে চল। এই বলে মৌসুমী আর মৌমিতা ভিতরে আসে। তারপর মৌমিতা মৌসুমীকে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদি, তোর কি পছন্দ হয়েছে জিজুকে? হ্যাঁ, পছন্দ হয়েছে। পছন্দ আবার হবে না কেন? কত হ্যান্ডসাম দেখতে বলতো। কেন, তোর পছন্দ হয়নি নাকি? যা, দিদিরও পছন্দ হয়ে গেল। আমি তো ভাবলাম শুধু আমারই পছন্দ হয়েছে। এই হ্যান্ডসাম ছেলেটাকে আমি বিয়ে করব, কিন্তু না, এখন যে দেখছি আমি পুরোপুরি ভাবে ফেসে গেলাম। এখন কি করব তাহলে? না, আমাকে কিছু একটা উপায় বার করতে হবে যাতে আমি দিদির জায়গাটা নিতে পারি। কি রে মৌমিতা, কি ভাবছিস? তুই কি কিছু ভাবছিস? একটু আমাকেও বল না, না হলে আমি বুঝবো কিভাবে তোর পছন্দ হয়েছে। তো দিদি, পছন্দ তো হয়েছে, কিন্তু খুব একটা খাস দেখতে নয়। তাই জন্য আমি বলছি যে তুই এই বিয়েতে রাজি হসনি। তুই এই সম্বন্ধটা ক্যান্সেল করে দে। তুই ভাবলি কি করে আমি এই সম্বন্ধটা ক্যান্সেল করে দেব? আমি তো ওটা কখনোই করব না, কারণ রাজুকে আমার খুব ভালো লেগেছে, আর রাজুকে দেখেই মনে হচ্ছে ও খুব ভালো ছেলে। এই বলে মৌসুমী তাদের কাছে এসে গল্পগুজব করতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। তারপর রাজুর সঙ্গে মৌসুমীর বিয়ে হয়ে যায়। যেদিন মৌসুমী রাজুর সঙ্গে প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছিল তখন মৌমিতা তার মাকে বলে, মা, আমি কি দিদির সঙ্গে যেতে পারি? আসলে দিদির তো বাড়িতে কেউ নেই। আমি যদি দিদির সঙ্গে থাকি তাহলে দিদির কাছে হাতে হাতে সাহায্য করে দেব। কি বল দিদি? কিন্তু মৌমিতা, তুই যদি চলে যাস তাহলে এখানে তো মা একা হয়ে যাবে। না না, থাক, তোকে বরং যেতে হবে না, তুই মায়ের কাছেই থাক। না দিদি, আমি তোর সঙ্গে যাব। তুই বাড়িতে থাকবি না, আমার তো মন খারাপ করবে বল। তাই আমি তোর সঙ্গে যাব, তুই আমাকে নিয়ে চল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মৌসুমী, মৌমিতা যখন এত বায়না করছে তাহলে তুই ওকে নিয়ে যা তোর সঙ্গে। এই বলে বিপাশা দেবী বিয়ের প্রথম দিনই মৌসুমীর সঙ্গে মৌমিতাকেও পাঠিয়ে দেয়। তারা দুই যমজ বোনে রাজুদের বাড়িতে আসে। এসো বৌমা, ভিতরে এসো। বলছি তোমার রুমটা এখনো পর্যন্ত রেডি করা হয়নি, তাই আমি ভাবছিলাম যে তুমি এই রুমটাতে বসো। কিছুক্ষণ পর তোমার রুমটা রেডি হয়ে যাবে, তারপর তুমি ওই রুমে চলে যাবে, কেমন? ঠিক আছে মা, তাই হবে, আমি এখানেই বসছি। এই বলে মৌসুমী আর মৌমিতা দুই যমজ বোনে অন্য একটা রুমে বসে থাকে। কিছুক্ষণ পর মৌমিতা মৌসুমীকে জল খেতে দেয়। দিদি, এই নে, আমার মনে হচ্ছে তোর জল তেষ্টা পেয়েছে, তাই না? এই নে, একটু জল খেয়ে নে। তুই কিভাবে জানলি আমার জল তেষ্টা পেয়েছে? যা, খুব ভালোই হয়েছে, সত্যি আমার জল তেষ্টা পেয়েছে, দে তাহলে খেয়ে নি। এই বলে মৌসুমী এক বোতল জল সবটাই খেয়ে নেয়। তার কিছুক্ষণের মধ্যে মৌসুমী অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তারপর মৌমিতা তার এই অজ্ঞান হওয়ার ফায়দা নেয়।
মৌসুমীর মতো লেহেঙ্গা পরে সেজে গুজে সে রাজুর রুমে চলে যায়। রাজুর রুম রেডি হয়ে যাবার পর রাজুর সঙ্গে বিয়ের প্রথম রাত খুব আনন্দের সঙ্গে কাটায়। রাজু সকালবেলা উঠে যখন দেখে যে তার সামনে তার নতুন বউ ফ্রেশ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন সে বলে, কি ব্যাপার, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি আজকে আমাদের জন্য রান্না করবে, তাই তো? কিন্তু এইগুলো তুমি কি করছো? কাপড় চাপড় গুলো ধোবে নাকি? হ্যাঁ, আমি তো এগুলো তাই জন্যই বার করছি, এগুলো সব পরিষ্কার করতে হবে। কিন্তু মৌসুমী, তুমি এরকম বাম হাতে কেন কাজ করছো? তুমি কি মৌমিতা? হ্যাঁ জিজু, তুমি একদম ঠিক ধরেছ, আমি মৌসুমী নয়। আসলে তোমাকে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছিল, তাই আর আমি নিজেকে সামলে রাখতে পারলাম না, দিদির জায়গাটা আমি নিয়ে নিলাম। আর হ্যাঁ, তুমি যদি এইসব কথা কাউকে বলার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমার ভিডিও আমি সকলকে দেখিয়ে দেব তুমি কিরকম ভাবে আমার উপরে আসছিলে। কি বলছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার দিদি সতীন হয়ে বাড়িতে রয়েছো, আর তোমার দিদি কিছুই জানে না? তোমার দিদি কোথায়? ও যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। দিদি তো কিছুই জানে না, আর দিদিকে তুমি যদি জানিয়েছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইভাবেই মৌমিতা রাজুকে ব্ল্যাকমেল করছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঠিক প্রতিদিন মৌমিতা মৌসুমীকে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে রাত্রেবেলা খাইয়ে দিত, আর তারপর সে তার দিদির জায়গাটা নিয়ে রাজুর কাছে চলে যেত। এইরকম ভাবে দিনের পর দিন চলছিল, কিন্তু মৌসুমী কিছু টেরও পাচ্ছিল না। এমনই একদিন মৌসুমী যখন রান্না করেছিল, তখন মৌমিতা তার কাছে গিয়ে বলে, এই দিদি, তুই কি শুনতে পাচ্ছিস না? জিজু কখন থেকে খাবার চাইছে, সরে যা, আমি খাবারটা বানিয়ে তাড়াতাড়ি জিজুকে দিয়ে আসছি। মৌমিতার এইরকম কথা শুনে মৌসুমীর একটু আলাদা রকমই মনে হয়, তখন সে মৌমিতাকে কিছুই বলে না। এমনই একদিন রাজু মৌসুমীকে সবকিছু বলার চেষ্টা করছিল, কিন্তু মৌসুমী তখন কাজে ব্যস্ত ছিল বলে রাজুর কোনো কথাই শুনতে রাজি ছিল না। ঠিক এইরকম ভাবে রাজু অনেকবার মৌসুমীকে সত্যটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে আদৌ সফল হয়ে উঠতে পারেনি। আর হঠাৎই একদিন মৌসুমীর এইসব কিছু নিয়ে সন্দেহ হতে থাকে, তাই সে রাজুকে বলে, আচ্ছা রাজু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি রোজের ঘুম থেকে উঠে দেখি যে পাশের রুমে শুয়ে রয়েছি, তুমি আমার পাশে থাকো না, আমি একাই থাকি। আর তাছাড়া ওখান থেকে আমি এই ঘুমের ওষুধটা পেলাম, এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এতদিন ধরে তো আমি এই কথাগুলো তোমাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছিলে না। দেখো, তোমার বোন তোমার সতীন হয়ে বাড়িতে ঘুরছে, আর তুমি সেটা টেও পাচ্ছ না। ও তো যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার রুমে থাকছে, আর তুমি অন্য রুমে থাকছো। আমি তো তোমাকে এই কথাটা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু বলতেই পারছিলাম না, তুমি সুযোগই দিওনি। আর আমাকে ওইদিকে তোমার বোন প্রতিনিয়ত ব্ল্যাকমেল করেই চলছিল। রাজুর এই কথা শুনে মৌসুমী অনেক রেগে যায়। তখন সে তার বোনকে ডেকে বলে, মৌমিতা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার সংসার ভাঙতে এসেছিস? তুই জানিস না এটা তোর জিজু হয়, আর তুই তোর জিজুর সঙ্গে এরকম ব্যবহার করছিস? ছি, তোকে আমার নিজের বোন বলতে ঘেন্না লাগছে। দাঁড়া, আমি এক্ষুনি মাকে ফোন করে সবটা জানাচ্ছি। এখানে আসার তোর আসল উদ্দেশ্যটা এটাই ছিল, তাই তো? এই বলে মৌসুমী তার মাকে ফোন করে। তখনই সেখানে বিপাশা দেবী চলে আসে। বিপাশা দেবী চলে এসে মৌমিতাকে এক চোর মারে, আর তারপর বলে, তোকে আমি এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি, এই শিক্ষা দিয়ে বড় করে তুলেছি, বল দিদির সংসার ভাঙতে তোর একটুকু লজ্জা করলো না? তোকে আর এখানে আমি কখনোই আসতে দেব না। তুই তোর জিজুর সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারিস? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। দিদি, দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আর কখনো এরকম করব না। জিজু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে মৌমিতা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে সকলের হাতে পায়ে ধরে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর বিপাশা দেবী মৌমিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়, আর এদিকে মৌসুমী আর রাজু সেদিনের পর থেকে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। মৌমিতা ও মিলে তারা দুই যমজ বোনে তার মা সীতা দেবী ও তার বাবা মহেশবাবুর সঙ্গে বসবাস করত। তারা দুই যমজ বোন হওয়ার কারণে সবসময় একে অপরের ফায়দা নিত। তার মাও মাঝে মাঝে তাদের দুই বোনকে চিনতে ভুল করত। সেই কারণেই সীতা দেবী তাদের দুই বোনকে দুটো ব্রেসলেট করে দেয়, মৌমিতাকে সোনার ব্রেসলেট আর মিলিকে রূপোর ব্রেসলেট। সেটা দেখেই সীতা দেবী মৌমিতা ও মিলিকে চিনতে পারত। এমনই একদিন সীতা দেবী তার বড় মেয়ে মৌমিতাকে বলে, মৌমিতা, তোর বাবা তো অফিসে চলে যাবে, আর বাড়ির কিছু জিনিসপত্র কেনার আছে, তুই কি আমার সঙ্গে যাবি? ঠিক আছে মা, আমি যাব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। এটাতে আবার কিসের শর্ত আছে? ঠিক আছে, বল দেখি কি শর্ত।
মা, কালকে আমি কলেজে যাব, আর আমার তো সব ড্রেস পুরাতন হয়ে গেছে, তাই আমি কিছু শপিংও করে আসবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমি জানতাম তুই এটাই বলবি। আলমারিটা একবার খুলে দেখ, জামা কাপড়ে ঢাকা পড়ে যাবি। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু বেশি কিনে দেব না। এই বলে সীতা দেবী সেখান থেকে চলে যায়। মৌমিতা ও তার মায়ের কথা মিলি লুকিয়ে লুকিয়ে শুনছিল। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। সীতা দেবী মৌমিতাকে মার্কেটে যাবার জন্য তার রুমে ডাকতে যায়। মৌমিতা, কিরে কোথায় গেলি তুই? যাবি না নাকি? সীতা দেবীর কথা শুনে মিলি তখনই রুম থেকে বার হয়ে আসে আর তার মাকে বলে, হ্যাঁ মা, এই তো আমি তো রেডি, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। সীতা দেবী মিলিকে নিয়ে বাজারে চলে যায়। তখন সে ভালো করে দেখে না যে এটা মৌমিতা নয়, এটা মিলি। মৌমিতাকে যখন তার মা ডাকছিল তখন মৌমিতা ঘুমাচ্ছিল। ঘুমাবার ফায়দা নিয়ে মিলি তার জায়গায় বাজারে চলে আসে এবং নিজে শপিং করে বাড়িতে যায়। বাড়িতে যেতেই মৌমিতা রাগেতে তার মাকে বলে, মা তুমি একে নিয়ে বাজারে চলে গেলে কেন? আমি ঘুমাচ্ছিলাম, তা কি হয়েছে? আমাকে একবারও ডাকতে নেই? আমি কি বলেছি আমি যাব না? তুমি মিলিকে কেন নিয়ে গেলে? সীতা দেবী একটু অবাক হয়ে বলে, মৌমিতা তুই ঘুমাচ্ছিলিস, তাহলে মিলি আমার সঙ্গে গিয়েছিল? হাই হাই ওপরওয়ালা, আমি তো তোদেরকে ভালো করে দেখিনি। মিলি তো আমার সামনে এসে বলল আমি রেডি, তাই আমি ভাবলাম যে তুই। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, পরের বারে তোকে নিয়ে যাব। মৌমিতাকে রেগে থাকতে দেখে মিলি হাসতে হাসতে তার রুমে চলে যায়। তার পিছন পিছন মৌমিতাও যায় আর বলে, আমার ঘুমাবার ফায়দা নিয়ে তোকে কে যেতে বলেছে? তুই লুকিয়ে লুকিয়ে আমার আর মায়ের কথাগুলো শুনছিলিস, তাই না? জানি তো তুই তোর জন্য শপিং করে এনেছিস। হ্যাঁ দিদি, কারণ কালকে আমাকেও কলেজে যেতে হবে, তাই আমিও আমার জন্য নতুন নতুন ড্রেস নিয়ে চলে এসেছি। আরে শর্ত সামনে থেকে, আমাকে ড্রেসগুলো কেমন লাগছে বল। মিলির কথা শুনে মৌমিতা আরও রেগে যায় এবং তখন সে রুম থেকে বেরিয়ে আসে। এইরকম ভাবেই তারা দুই বোনে একে অপরের সঙ্গে ঝগড়া করত এবং একে অপরের ফায়দা নিত। এই নিয়েই তাদের মা প্রচন্ড বিরক্ত হতো। তাই সীতা দেবী ঠিক করে যে তাদের দুই বোনের বিয়ে দিয়ে দেবে। একদিন সীতা দেবী তার দুই মেয়েকে বলে, মৌমিতা, মিলি, শোন, তোরা তো বড় হয়েছিস, তোরা কেন আমাকে এখনো বিরক্ত করছিস বলতো? আমার আর ভালো লাগে না। আমি ঠিক করেছি তোদের বিয়ে দিয়ে দেব। আমি তোদের জন্য ভালো পাত্র দেখছি, আর তোর বাবাকেও বলে দিয়েছি তোদের ফটো ঘটক মশাইয়ের কাছে দিয়ে আসতে। এবার তো তোদের বিয়ে দিতে হবে, আর কতদিন এরকম ভাবে বাড়িতে বসে থাকবি? প্রতিবেশীরা অনেকজন অনেক কিছু কথা বলে। মা, প্রতিবেশীদের কথায় কি এমন যায় আসে? আমরা তো এখন কলেজ করছি, আমি এখন বিয়ে করব না। না মিলি, ওইরকম বললে হবে না, তোমরা এখন বড় হয়েছো। মা, আমি এটা বলিনি, ওটা মৌমিতা বলেছে। আমি তো তোমার এইদিকে। ওহ বাবা, তোরা দুই বোনে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। কি জানি তোরা শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি। আচ্ছা, আমার এখন কাজ আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। তোরাও চল আমার সঙ্গে, আমাকে একটু সাহায্য করে দিবি। আমি এখন যেতে পারবো না, আমাকে কলেজের পড়া পড়তে হবে। কি পড়তে পারবি না মানেটা কি? মৌমিতা, তুই ভুলে যাচ্ছিস, তুই এ বাড়ির বড় মেয়ে, সর্বপ্রথম কাজ শেখার দায়িত্ব তোর, আর তুই করতে পারবি না বলছিস? আজ বাদ কাল যে তোকে শ্বশুর বাড়িতে যেতে হবে। মা, আমি তো এদিকে বসে আছি, ওটা তো মিলি বললো, আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমি কখন বললাম যে আমি করতে পারবো না? ও হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ আর এই ব্রেসলেট দেখে তোদের দুই বোনকে চিনবো বলতো? ঠিক আছে ঠিক আছে, চল তোরা দুইজনই চল। এই বলে সীতা দেবী তার দুই মেয়েকে রান্নাঘরের কাজকাম শেখাতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা মহেশবাবু কাজ থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে সীতা দেবীকে বলে, শুনছো গিন্নি, খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ পেয়েছি। এই দেখো, এরা দুই ভাই। এইটা হলো মৌমিতার জন্য, এর নাম বিনাল, আর এটা হলো মিলির জন্য, এর নাম মলয়। খুবই ছোট পরিবার, দুই ভাই, আর এদের সঙ্গে ওর মাও থাকে। যদি ওই পরিবারে মিলি আর মৌমিতা যায় তাহলে খুবই সুখ শান্তিতে থাকবে। কি গিন্নি, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমার পছন্দ হয়েছে, কিন্তু এবার তোমার দুই মেয়েকে দেখাও, দেখো ওরা কি বলে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি ফ্রেশ হয়ে খেতে বসো, আমি ওদের দুইজনকে ফটোগুলো দেখিয়ে দেব। এই বলে সীতা দেবী ফটোগুলো নিজের কাছে রেখে দেয়। রাত্রেবেলা সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সীতা দেবী মিলি ও মৌমিতাকে দুই ভাইয়ের ফটো দেখায়। ফটো দেখে তাদের দুই ভাইকেই মৌমিতা ও মিলির পছন্দ হয়। তারা দুই বোনে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এই শুনে সীতা দেবীও খুব খুশি হয়। যাক, তোরা রাজি হয়ে গেছিস, এটা শুনে আমি খুশি। আর একটা কথা কি জানিস, তোরা দুই বোনই একই বাড়িতে যাচ্ছিস, এটা শুনে আমার খুব ভালো লাগছে।
দেখতে দেখতে মিলন ও মলয়ের বিয়ে মৌমিতা ও মিলির সঙ্গে হয়ে যায়। মৌমিতা ও মিলি শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে এসে তারা ঠিক এইভাবেই তার শাশুড়ি মাকে বিরক্ত করত। একদিন মৌমিতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা বলছি কালকে আমার বান্ধবীর জন্মদিন, আমি কি ওখানে যেতে পারি? হ্যাঁ বৌমা, নিশ্চয়ই যেতে পারো, এতে আবার বলার কি আছে? মা আসলে আমার কিছু টাকা চাই, কারণ বান্ধবীর জন্মদিনে যাচ্ছি আর হাতে টাকা পয়সা নিয়ে যাব না, সেটা আবার কি করে হয়? তাই আমি আপনার কাছ থেকে কিছু টাকা চাইতে আসলাম। আর আমি যদি খালি হাতে যাই তাহলে আমার বান্ধবী বলবে তোর শাশুড়ি মা তোকে খালি হাতেই পাঠিয়ে দিল। ঠিক আছে বৌমা, আর তোমাকে বাহানা দেখাতে হবে না। এই নাও 200 টাকা, কাজ চালিয়ে নিও। মাত্র 200 টাকা? এই পয়সা নিয়ে আমি যাব নাকি? ওর জন্য গিফট কিনবো, কিছু একটা বুদ্ধি বার করতে হবে। ঠিক আছে মা, ধন্যবাদ, আমি তাহলে রান্নাঘরে যাচ্ছি। এই বলে মৌমিতা সেখান থেকে চলে আসে। মৌমিতা রুমে এসে শাড়ি চেঞ্জ করে অন্য শাড়ি পরে তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আমি শুনলাম আপনি মৌমিতা দিদিকে টাকা দিয়েছেন, আমারও কিছু দরকার আছে, আমাকেও টাকা দিন। এখন যদি আবার আমি একে টাকা না দিই তাহলে এর মুখ ছোট হয়ে যাবে। উফ, কি যে করি। এই নাও, ঠিক আছে। মা, আপনি আমাকে 200 টাকা দিয়েছেন আর আমি আপনার কাছ থেকে 400 টাকা নিয়ে নিলাম। মৌমিতা পয়সা নিয়ে সেখান থেকে চলে আসে। সন্ধেবেলা যখন মিলি, মৌমিতা ও তাদের শাশুড়ি মা সকলে এক জায়গায় বসেছিল, তখন মৌসুমী দেবী তার 2 বৌমাকে বলে, ছোট বৌমা, তুমি আজকে কিসের জন্য পয়সা নিলে আমার কাছ থেকে? ওটা তো বললে না। বড় বৌমা তো ওর বান্ধবীর জন্মদিনের জন্য নিয়েছে। মা, আপনি আমাকে কখন পয়সা দিলেন? ও আচ্ছা, তার মানে বড় বৌমা তুমি আমার কাছ থেকে 2বার পয়সা নিয়েছো, আর আমি ছোট বৌমা ভেবে তোমাকে পয়সা দিয়ে দিয়েছি। হায় হায় ওপরওয়ালা, আমি এদের 2 বোনকে নিয়ে কি করব কি জানি। মৌসুমী দেবী রাগেতে সেখান থেকে উঠে চলে যায়। এই দেখে মৌমিতা হাসতে থাকে। তখন মৌমিতা দেবী তার নিজের রুমে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে তার 2 বৌমাকে কি করে একটু জব্দ করা যায়। তখন মৌসুমী দেবী মনে মনে বলে, বৌমা, তোমরা 2 জনেও জানো না যে আমারও যমজ বোন আছে। তোমাদের মজা বোঝাতে গেলে আমার যমজ বোনকে ডাকতে হবে। যেমন তোমরা 2 যমজ বোনে মিলে আমাকে বিরক্ত করো, তেমন আমিও তোমাদের জব্দ করবে এবার। তখন মোনালিকে ফোনটা লাগায়। এই বলে মৌসুমী দেবী তার যমজ বোনে মোনালিকে ফোন করে। হ্যালো মোনালি, শোন ভালো করে আমার কথাগুলো। এই বলে মৌসুমী দেবী তার যমজ বোন মোনালিকে সব ঘটনা খুলে বলে। তখন মোনালি দেবী বলে, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কালকেই যাচ্ছি। এই বলে মোনালি দেবী ফোন রেখে দেয়। পরের দিন সকালে মোনালি দেবী এসে মৌসুমী দেবীর রুমে লুকিয়ে পড়ে। একদিন মৌমিতা তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, মা, আমি আপনাকে একসঙ্গে 2 জায়গাতে দেখতে পাচ্ছি, আপনার কি কোনো যমজ বোন আছে নাকি এটা আমার মনের ভুল? দেখো বৌমা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার ওই রকম যমজ বোন নেই। তোমাদের মতো যদি আমারও একটা যমজ বোন থাকতো তাহলে আমিও তোমাদের জব্দ করতাম। মা, আপনিও না কি বলেন? এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। এইরকম ভাবে মৌসুমী দেবী তার যমজ বোনের সঙ্গে মিলে তার 2 বৌমাকে জব্দ করতে থাকে। একদিন মৌমিতা তার শাশুড়ি মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই সে শুনতে পায় তার শাশুড়ি মা যেন কার সঙ্গে কথা বলছে। সেই দেখে মৌমিতা মিলিকেও ডাকে। তখন মৌমিতা ও মিলি 2 জনে মিলে তার শাশুড়ি মায়ের রুমে যায়। রুমের ভিতরে ঢুকে দেখে যে তার শাশুড়ি মা সেম টু সেম শাশুড়ি মায়ের মতোই দেখতে একটা মহিলার সঙ্গে কথা বলছে। মা, এটা কি? আপনি যে বললেন আপনার কোনো যমজ বোন নেই, তাহলে এটা কি? বুঝতে পেরেছি, তাহলে এটা নকল। মিলি, এক্ষুনি পুলিশকে ডাক। আরে বৌমা, পুলিশকে ডাকতে হবে না, এটা আমার যমজ বোন, আমি ওকে ডেকেছিলাম। কিন্তু মা, আপনি তো বলেছিলেন আপনার কোনো বোন নেই, আপনি নাকি বাবা মায়ের একমাত্র সন্তান। হ্যাঁ, ওটা আমি ওকে বলতে বলেছিলাম। মৌসুমী আমাকে ডেকেছিল তোমাদের একটু জব্দ করার জন্য, কারণ তোমরা ওকে খুব বিরক্ত করো। তাই আমরা 2 যমজ বোনে তোমাদের 2 যমজ বোনকে একটু জব্দ করার জন্য এই প্ল্যানটা করেছিলাম। মা, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর আপনাকে বিরক্ত করব না। এবার থেকে আমরা যমজ বৌমা, যমজ শাশুড়ি মা মিলে একসঙ্গে থাকবো।
হ্যাঁ মা, আমাকেও ক্ষমা করে দিন, আমিও আর আপনাকে বিরক্ত করব না। এই রকম ভাবেই তারা দুই বৌমা তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারপর থেকে তারা একসঙ্গে হাসি খুশিতে বসবাস করে।